নারী কমিশনের যে রিপোর্টটা এসেছে, এই রিপোর্টের একটা ইতিবাচক দিক আছে। প্রথমে স্বীকার করি যে এই তর্কটা যেটা আমরা করতে পারছি, এই তর্কটা আমরা শুরু করছি এবং খুব গুরুত্বপূর্ণ তর্ক কিন্তু আসলে। এবং সেই গুরুত্বপূর্ণ তর্কটা যদি আমরা খুব ভেতরে যাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের অনেকগুলো বিষয় আমাদের কিন্তু নতুন করে চিন্তা করার প্রয়োজন রয়েছে। আমি যে বুলু ভাই যেমন করে ষড়যন্ত্র বলছে, উনি ঠিকই বলছেন, যে উনার যে সন্দেহ, যে প্রশ্ন, এটা আমি নিঃসন্দেহে আপনার সাথে শেয়ার করি ভাই। কিন্তু আমি বলি যে শুধু ষড়যন্ত্র বললে কিন্তু আমরা এই ব্যাপারটাকে যথাযথ তার যে গুরুত্বটা ধরতে পারবো না। ব্যাপারটা ষড়যন্ত্র না, আমাদের সারা বিশ্বে অনেকগুলো পরিবর্তন ঘটেছে। তার মধ্যে অবশ্যই এলজিবিটিকিউ, যেটা আমরা বলছি, এটা একটা নতুন কিছু না, অনেক পুরনো। এবং এটাও যে পাশ্চাত্য সর্বত্র গ্রহণযোগ্য এটাও নয়। এবং যৌনকর্মীদের যে আপনার অধিকারের যে কথা বলা হচ্ছে, এখানে নারীবাদীদের মধ্যে প্রবল বিরোধ আছে। মানে ব্যাপারটা এমন নয় যে এটা শুরু নারীবাদীরা বললে সব নারীবাদ অ্যাকসেপ্ট করবে, এটা কখনো তারা করে নাই। আমি সে তর্কগুলো দু একটা জিনিস তুলে ধরবো। আর ধরুন আমাদের এখানে আমরা বিশেষত যে আমরা নারী পুরুষের সম্পর্কে যখন আমরা চিন্তা করি, তখন সবসময় সমস্যাটা হয় যারা আমরা শুধুমাত্র একটা যৌনতার জায়গা থেকে এটাকে চিন্তা করি। ওকে, আমি যৌনতার জায়গা থেকে যখন চিন্তা করি, এটা প্রথমত এটা ভুল। এইভাবে শুরু করাটাই ভুল। কারণ ইতিহাস যখন শুরু হয়, তখন মানব জাতি প্রথম তার কাছে যে তার বিবেচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে প্রজাতি পুনরুৎপাদন। প্রজাতিকে আমি কি করে রক্ষা করব। প্রত্যেকটা ধর্মের মূল কথা ছিল প্রজাতিকে আমি কি করে রক্ষা করব। মানে প্রজাতি রক্ষা করতে নারী পুরুষের মিলন লাগবে। কারণ নারী পুরুষের মিলন মানে নারী পুরুষের সম্পর্কের একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, যেভাবে হোক না কেন। এখন ট্রাইবাল সমাজে নারী ছিল কি অস্থাবর সম্পত্তির মতন, গরু ছাগলের মতন ছিল। এটাই ছিল, সত্যি ছিল এটাই। ইসলাম যখন এসছে সে এটা স্বীকার করেনি, বলছে না, ওর একটা কর্তা সত্তা আছে, তার একটা কর্তা সত্তা আছে, ওই কর্তা সত্তাকে স্বীকার করতে হবে। শুধু তাই নয়, ইসলাম এসছে একজন নারীর হাত ধরে। খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে এগুলো। কারণ যিনি প্রথম আমাদের নবীকে বলেছেন তিনি আল্লাহর নবী, তিনি ছিলেন একজন নারী, বিবি খাদিজা, এবং একজন ব্যবসায়ী। ফলে এটা একটা ধর্ম, এটা রেভলিউশনারি রিলিজিয়ন সব অর্থে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সমাজে সমস্যা হয়েছে যে আমরা কথা যেমন ফরাসি বিপ্লবকে বিপ্লব বলি, কিন্তু আমরা মক্কা বিজয়কে বিপ্লব বলি না। এবং মক্কা বিজয় সম্পর্কে আমাদের যারা ইসলামপন্থী, আমরা যারা এখনও মনে করি এই ধর্মটা মধ্যে আমি আসি, কিন্তু আমি কখনোই কিন্তু মক্কা বিজয়ের গুরুত্বটা, তাৎপর্যটা আমরা স্বীকার করি নি আজও। এমনকি মুসলমানদের মধ্যে খুব কম আমরা মদিনা নিয়ে কথা বলি, মক্কা বিজয় নিয়ে কথা বলি না। তো মক্কা বিজয় রসুল যখন ঢুকতেছে মক্কায়, তার সে উটের পেছনে কি ছিল, ওটা কিন্তু উটও ছিল না, ছিল একটা উটনি। এটা কিন্তু সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ ব্যাপার। এবং সেই উটের পেছনে আরও কে ছিল, একজন দাস ছিল, একজন কালো দাস ছিল। সেই মক্কার যে দুয়ারটা খোলা হয়েছে, সে দুয়ারও খোলা হয়েছে যে একজন তিনজন কালো ব্যক্তির দ্বারা, যারা দাস ছিল, নিপীড়িত, মজলুম, তাদের পক্ষে এই ধর্ম। ফলে মজলুমের পক্ষে, যেখানে নারীদেরকে মাটির তলে পুঁতে দিচ্ছে, আপনি তাদেরকে গরু ছাগলের মধ্যে ব্যবহার করছে, সেখান থেকে কন্ট্রাকচুয়াল সম্পর্কে যে কাবিন নামা আক্ত করতে হবে। আক্ত আগে জুইশ যখন ছিল, তখন আক্ত ছিল আল্লাহর সঙ্গে আক্ত হতো, বন্ধন। আর এটাকে সেট করছে এটা ইহলৌকিক সম্পর্ক, এটা ডিভাইন, এবং এট দ্য সেম টাইম এটা কি, এটা ইহলৌকিক। আমরা করি না বিয়ে যখন, তখন আক্ত করি আমরা। আক্ত কথার তো আমরা ফিলোসফিক্যাল মিনিং ঢুকি নেই, এর মানেটাকে, এটা অনেক ডিপার মানে। ফলে যেহেতু এই অর্থগুলো আমরা বুঝি না বলে আমরা যেটা করি, আমরা এটাকে মনে করি বিয়ে। এখনকার আধুনিক বিয়ে, ও হিন্দি সিনেমা যেমন করে হলুদ টুলুদ লাগায়, নাচ গান করে, নাচা গানা করে, আমরা মনে করি বিয়ে বোধহয় এরকমই ব্যাপার। কিন্তু বিয়েটা একটা সোশ্যাল ইনস্টিটিউশন, পরিবার একটা সোশ্যাল ইনস্টিটিউশন। যেহেতু এই সোশ্যাল ইনস্টিটিউশন তাটি এত গুরুত্বপূর্ণ, যে কারণে আধুনিক বুর্জোয়া সমাজ যখন গড়ে উঠেছে পাশ্চাত্য, তখনও এই সোশ্যাল ইনস্টিটিউশনকে ধরে রাখার জন্য তাদেরকে লড়াই করতে হয়েছে, লম্বা লড়াই। আমি সে লম্বা লড়াইকে এর আমাদের সময় নেই। কিন্তু আমি প্রেক্ষাপটটা কেন দিচ্ছি এই কারণে যে আমরা যখন এই নারীর প্রশ্নটা নিয়ে আলোচনা করি, আমরা ভুলে যাই যে আমরা শুধুমাত্র আমাদের শরীরের একটা ফাংশন নিয়ে বাঁচি না। যৌনতা একটা মাত্র ফাংশন, কিন্তু শরীর কিন্তু আর অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফলে এই ফাংশন দ্বারা যখন আমরা কোনো ব্যক্তিকে যখন নিরূপণ করতে যাই, তাকে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাই, তখন এই ধরনের ভুলগুলো আমরা করি। এবং যেটা আসলে আমাদের সমাজে যেগুলো ইস্যু,
যদি নারী কমিশনের ইতিবাচক যদি তাদের কিছু থেকেও থাকে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটুকু কিন্তু আমরা তখন ধরতে পারি না, এটা একটা জটিলতা তৈরি করে দেয় আমাদের জন্য। এখন সমস্যাটা কী হয়েছে খেয়াল করেন, নারী কমিশন গঠিত হয়েছে উপর থেকে, সবগুলো কমিশন, শুনানির সময় একা না। ইউনূস সাহেব এসছেন, তাকে একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বলছি তিনি আসেন, কারণ আমাদের আন্তর্জাতিক অনেক দুর্বল দেশ, আমরা দিল্লি আমাদেরকে থাকতে দেবে কি দেবে না, আমরা মহাবিপদ, এর মধ্যে আমি মনে করছি তিনি আমাদেরকে রক্ষা করবেন, হয়তো তিনি রক্ষা করছেন জানি না আমি, কিন্তু তিনি এসে তো বুঝতে হবে যে এই সমাজটা শুধুমাত্র এই ঢাকা শহরের কিছু এলিটদের সমাজ না, এই সমাজটা আরও অনেক বড়। ফলে তিনি এসে কতগুলো কমিশন বানাই দিলেন, উপর থেকে বসানো, বাচ্চা ওনার পছন্দের কিছু লোক উনি করে দিলেন, হুইচ ওকে ফাইন, কিন্তু তারা সমাজ থেকে প্রতিনিধিত্বশীল না। কিন্তু কী দরকার ছিল, যেহেতু এটা গণ অভ্যুত্থান হয়েছে, উচিত ছিল এই গণ অভ্যুত্থানের পরে জনগণকে আরও ক্ষমতা দেওয়া, জনগণকে কথা বলতে দেওয়া। আজকে যে আপনারা কথা বলছেন তাদেরকে কথা বলতে দেওয়া, তারা আলেমের কথা বলছেন, আমি কিন্তু অনেক বেশি আগ্রহী আমাদের আপনারা যে কথাগুলো বলছেন আজকে, অনেক বেশি আগ্রহী, কারণ আলেমরা কিন্তু অনেক সমাজের জন্য সমস্যা তৈরি করে। মানে সত্যিকার ইসলামে কী আছে তারা কিন্তু তার বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামের যে অধিকারগুলো নারীকে দেওয়া হচ্ছে তার অধিকারের বাইরে তারা কথা বলে। ফলে আমি সবসময় আলেমদের পক্ষে না, আমাদের প্রাজ্ঞ আলেমরা আছেন, আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদেরকে আমার সম্মান আছে, কিন্তু তারা আজকে ঠিকমতো আমাদের আলেমরা যদি ঠিকমতো আমাদের ইসলামের ব্যাখ্যা দিতেন, কোরআনকে ব্যাখ্যা করতেন, হাদিসের সঠিক ব্যাখ্যা করতেন, আমাদের দেশের মেয়েরা এই ধরনের নারীবাদ গড়ে উঠত না। ফলে আমাদেরকে খেয়াল করতে হবে কোথায় আমরা পিছিয়ে পড়েছি। কারণ যে অধিকার ইসলাম দিয়েছে, একটা কর্তা সত্তার স্বীকৃতি, নারী একটা কর্তা, তার একটা এজেন্সি আছে, আমি স্বীকৃতি যে ইসলাম দিয়েছে আজকে থেকে 1400-1500 বছর আগে, এটা পাশ্চাত্য আসছে অনেক পরে, সম্প্রতিকালে এসছে। এখন তারাও জানে এটা নিয়ে তারা কী করবে। ফলে নানান রকম নারীবাদী ধারা ওখানে গড়ে উঠছে, এবং গড়ে ওঠার ফলে একটা বড় ধরনের তর্ক তৈরি হয়েছে। এখন পরিবার কথাটা কী কেন বলছি, কারণ পরিবারের মধ্যে দিয়ে কিন্তু সম্পত্তি কিন্তু হাত থেকে হস্তান্তর হয়। ফলে ব্যাপারটা শুধু নারী পুরুষের সম্পর্ক ব্যাপার না, এটা পারিবারিক সম্পর্কটা একই সঙ্গে সম্পত্তির সম্পর্ক। ফলে সম্পত্তি কী করে পরবর্তীকালে বণ্টিত হবে, এটাও সমাজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সমাজে এমনও আছে যে আপনার যেহেতু তারা সম্পত্তি অনেক বন্টন করতে চায় না, খণ্ড খণ্ড হয়ে যায়, চায় না, সেই কারণে এটা বলে প্রাইমার জেনিটিউড। যারা আপনি ইংল্যান্ডে দেখবেন যে তারা তাদের কিছু কিছু ছেলেকে কোথায় কী করে, তারা কিছু ছেলেকে তারা চার্চে পাঠিয়ে দেয়, ওরা কিন্তু সম্পত্তি পায় না, ওরা কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে ওদেরকে তাদের দিয়ে দেওয়া হয়। আমাদের সম্পত্তির সমাজের মধ্যে কিন্তু এই ধারা আছে, আমরা ছেলেদেরকে মাদ্রাসাতে দিয়ে দিই, গরিব ছেলেদের মধ্যে দেয় না। অনেক আগে এর আগে দেখতেন যে মাদ্রাসা থাকলে তাদের জীবনটা ছিল একেবারে ধর্মজীবন, একটা আধ্যাত্মিক জীবন তারা পালন করেছে, সম্পত্তি থেকে মুক্ত রয়েছে। সমাজ নানাভাবে এগুলোকে আপনার সমাধান করে, একভাবে তারা সমাধান করে না। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে যেটা শুরুতে যেটা আপনাদেরকে বলেছি, আমাদের মধ্যে রাখতে হবে যে এই পুরো যে সম্পত্তির প্রশ্ন এবং নারী পুরুষ সম্পর্কের প্রশ্ন, এটা একান্তই একটা প্রজাতি পুনরুৎপাদনের প্রশ্ন। আপনি এই আগামী দিনের প্রজাতিকে আপনি কী করে উৎপাদন করবেন, তার কি কোনো এথিক্যাল কোনো ভিত্তি থাকবে কি থাকবে না, তার কোনো নৈতিক কোনো ভিত্তি থাকবে কি থাকবে না, নাকি মেয়েরা ধরে ধরে ছেলেকে নিয়ে আসবে, তার পদ্ধতি সে গর্ভবতী ইচ্ছা করে এটা করবে, বা ছেলে ধরে ধরে মেয়েকে নিয়ে আসবে, তার ইচ্ছা মতো এটা করবে, এটা কী করবে? আপনি সমাজ চলবে এইভাবে? সমাজ যদি না চলে তাহলে আপনি একটা কম্প্রিহেনসিভ দেন আমাদেরকে। একটা আমি নারী কমিশনটা বলি, তারা যে কম্প্রিহেনসিভ একটা তথ্য আমাদেরকে দিতেন, আমরা আলোচনা করতাম, অসুবিধা নাই কোনো। এখন এই কম্প্রিহেনসিভ তথ্য দেবারও যেটা হয়েছে যে তাদের ইচ্ছার মধ্যে আমি দেখবো যে অনেক হয়তো ইতিবাচক জিনিস ছিল, যে তারা নারীকে কিছু সিভিল অপশন দিতে চেয়েছেন, এটা তারা বলছেন, নাগরিক অধিকার তারা দিতে চেয়েছেন। আমরা এতে কিন্তু একমত, অসুবিধা নেই, নারীর কিছু সিভিল অধিকার তার অবশ্যই থাকা দরকার। এবার সেই সিভিল অধিকারের প্রশ্নটা আপনি তাকে তো দেবেন, ও অসুবিধার কী আছে? আলোচনা করে কী ধরনের সিভিল অধিকার দিলে আমার পারিবারিক সম্পর্কে আমার এটা একটা ক্ষুণ্ণ হয় না, কিংবা পারিবারিক সম্পর্কের যেটা নেতিবাচক দিক এখনও আছে, আমরা ফিল করি, মেয়েরা ফিল করে যে না এটা নেতিবাচক আসলে। কারণ পরিবারে এমন সব অত্যাচার হয় যে অত্যাচার থেকে নারীকে রক্ষা করাটা সমাজের একটা দায় হয়ে পড়ে। সমাজ কিন্তু এটা করে, আমরা কিন্তু সমাজে কোনো পরিবার কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন না, কেউ না, হয় মোরালি হবে, অথবা যে সমাজ গেলে কিন্তু সমাজে কিন্তু আপনার লোকে খারাপ চোখে দেখে, কেউ চোখে দেখে,
এর দ্বারা কিন্তু সমাজে কিন্তু একটা পরিবারকে আমরা রক্ষা করি। কেন রক্ষা করি? যেহেতু এর আগে বলেছি একটা প্রজাতিকে পুনরুৎপাদনের প্রশ্নটা সবসময় নারী পুরুষ সম্পর্কে অত্যন্ত কেন্দ্রীয় বিষয়। তো আমরা আলোচনা যখন করি এটা একটু মনে রাখবো যে পরিবার মানে সিম্পলি নারী পুরুষের একটা সম্পর্ক না, স্বাধীন নারী পুরুষের, স্বাধীন, তারা ব্যক্তি হিসেবে স্বাধীন, সমাজ থেকে বিচ্ছিন্ন, তারা একটা শরীর মাত্র এবং দুটা শরীরের সম্পর্ক না, এটা কিন্তু কখনো পরিবার এটা না। কারণ মানব জাতিকে আপনাকে অবশ্যই তাকে একটা প্রজাতি আকারে টিকে থাকতে হবে। এখন যদি আমরা মনে করি পরিবার দ্বারা আমরা করতে চাই না, তাহলে বিদেশে টেস্ট টিউব হয়েছে না, চলতেছে তো, তার সেই আলোচনা করেন টেস্ট টিউব বেবি দিয়ে আপনি আগামী দিনে মানুষ রাখবেন কিনা, আপনি সারোগেট মাদার চলছে, আসেন আলোচনা করি, আসলে ক্ষতি নেই তো, কোনো ক্ষতি নেই। কিন্তু আমি মনে করি যে এই ভুলটা করেছে আমাদের যারা ইসলাম ধর্মের পক্ষে যারা কথা বলেন, তা হচ্ছে খুব খারাপ ভাষায় গালিগালাজ করে। এটা এখন আলোচনার জন্য ভালো না, এটা আলোচনাটাকে খারাপ দিকে নিয়ে চলে গেছে এবং এতে ক্ষতি হয়েছে, দুই পক্ষেরই ক্ষতি হয়েছে। কারণ এই পক্ষের ক্ষতি হয়েছে যে আমরা এখনও পর্যন্ত সুন্দরভাবে কথা বলতে, তর্কের দ্বারা, যুক্তির দ্বারা পরস্পরকে বোঝাতে অক্ষম। এটা একটা পশ্চাৎপদ সমাজের লক্ষণ। এই পশ্চাৎপদ সমাজ আমরা কী করে অগ্রসর হব এটা আমি জানি না, কিন্তু আজকে আপনারা যেসব যুক্তিপূর্ণ কথা বলেছি একটা আলোচনা হতে পারে, নিঃসন্দেহে একটা আলোচনা হতে পারে। একটা হতেছে আমরা এটা আলোচনাটা করি আমরা যে একটা সিভিল অপশন থাকা উচিত কিনা পারিবারিক আইনের ছাড়া, এটা হচ্ছে তর্কের বিষয়, এটা হয়তো তারা বলতে চাইছে না আমাদের। তো আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলে আলোচনা করি না এটা দরকার থাকা উচিত কিনা, যে যদি কোনো কারণে আমরা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মতানৈক্য থাকে, সিভিল অপশন যদি থাকে, তাহলে ওই যেটা আপা বলছেন যে ঠিক আছে আমার মেয়ে চাইবে যে সিভিল অপশনে যাবে, ছেলে চাইবে না আমি পারিবারিক আইনে যাব, এই সংজ্ঞাটা তুমি কী করে সমাধান করো? কিন্তু জেনুইন প্রশ্ন। তো তাহলে করো তুমি। এখন আমি দেখতেছি যে নারী কমিশনের মধ্যে একটা সিভিল অপশন দেবার একটা আকাঙ্ক্ষা আছে, এটা ইতিবাচক, অসুবিধা নেই, দাও তুমি। কারণ এই সমাজে ব্যক্তিমাত্রই স্বাধীন। এই ব্যক্তিমাত্র স্বাধীন কথাটা বলা মানে কিন্তু আমরা অলরেডি একটা বুর্জোয়া, যেটাকে বলে বুর্জোয়া, ব্যক্তিতান্ত্রিক সমাজে ঢুকে পড়েছি। এটা আমরা কিন্তু ধর্ম দিয়ে এটাকে ঠেকাতে পারবো না। আপনাদের কাছে আমি বিনয়ের সঙ্গে বলবো ধর্ম দিয়ে পারবেন না ঠেকাতে। ব্যক্তিতান্ত্রিক সমাজে নিজস্ব একটা গতি আছে, পাশ্চাত্য যদি আপনি তাকান, এটা ব্যক্তিতান্ত্রিক ইগোইস্টিক সমাজ, ব্যক্তি এখানে প্রধান এবং ব্যক্তিকে কল্পনা করা হয়। যখন আমি ব্যক্তি বলছি, তারা কিন্তু এটাকে কল্পনা করে একটা নারী শরীর নিয়েও সমাজের মধ্যে থেকেও সমাজ থেকে বিচ্ছিন্ন। ফলে আমার শরীর আমি ব্যবহার করতে পারি যেমন ইচ্ছা আমার, এটা বলতে পারি। কেন? যেহেতু ব্যক্তিতন্ত্রটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে এই দাবিটা সে করে। এটার সঙ্গে নারীবাদীরা বলবে এটার সঙ্গে নারীবাদের কোনো সম্পর্ক নেই, এটা একান্ত একটা উগ্র বর্জা ব্যক্তিতান্ত্রিক দর্শন। আপনি যদি পড়েন ফেমিনিজম লিটারেচার সিরিয়াসলি, তার মধ্যে বহু ইসলামী জিনিসপত্র পাবেন যেসব ইসলাম চেয়েছে সমাধান করতে বহু আগে, দেখবেন যে সেখানে কি এটা একটা উগ্র ব্যক্তিতান্ত্রিক একটা প্রস্তাবনা। আমার দেহ আমার, ফলে আমি যেমন করেছি তেমনকে ব্যবহার করবো না। আপনি তো সমাজের ভিতরে, আপনি সমাজের বাইরে না, আপনি তো চাইলেই পারবেন না। পৃথিবীতে কোনো ধর্ম নাই যে আপনার শরীর আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন না। তার সহজ উদাহরণ যেমন আত্মহত্যা, প্রত্যেকটা ধর্মে নিষিদ্ধ না। তো আপনি ইচ্ছা করলে আপনি কালকে বিষকে মরতে পারবেন না, সমাজ দেবেন না, এটা গ্রহণযোগ্য না। ফলে আমরা কেউই, আমিও পারবো না ফরার মধ্যে, চাইলে আমার শরীরে আমার মধ্যে যখন ইচ্ছে তেমনি ব্যবহার করতে আমি পারবো। যে কোনো আমি যদি কোনো একটা ক্রিমিনাল অপরাধ করি তাহলে তো আমি তো জেলে থাকতে হয়, অপরাধ করেছি আমি, আমার ইচ্ছে, আমার বাসনা, কিন্তু আমি জেলে থাকতে হবে কেন? এটা আমার শরীর কেন জেলে রাখতে হবে? তাহলে বডি এবং এই যে সোলের যে সেপারেশন, এটা আধুনিক কালের সেপারেশন, মডার্ন টাইমে। এই সেপারেশনটা আমরা ধরতে পারি না বলে আমরা যেটা করি, যখন কর্তার কথা বলি, শরীরের ইচ্ছার কথা বলি, তখন নিজের শরীরকেও সেই ইচ্ছার সঙ্গে যুক্ত করে ফেলি। এটা পুরনো সমস্যা, সংকট। ফলে সংকট করলে এটা তখন সমস্যা আকারে হাজির হয়। আমার ইচ্ছা করছে এটা করলে আমার শরীরকে আমি যেমন করে আমি ব্যবহার করতে পারি না। সমাজে এটা সম্ভব নয়। যেহেতু এটা সম্ভব নয় বলে আমরা সামাজিকতার দাবি তুলি, সমাজে আইনের কথা বলি, বিধিবিধানের কথা বলি, নীতি নৈতিকতার কথা বলি, সৌন্দর্যের কথা বলি। পোশাকের প্রশ্নটা সৌন্দর্যের প্রশ্ন, বিউটির কোশ্চেন আছে, তার মধ্যে মাধুর্যের ব্যাপার আছে। আপনার পোশাকটা ভালো লাগে কিনা, আপনার পোশাকটা সমাজের মধ্যে আপনার গ্রেস তৈরি করে কিনা, ঠিক আছে না?
তখন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা তো যেটা সময় আমি তো খুব ডিটেল যেতে পারবো না, কিন্তু আমি মনে করি এই ব্যাপারটা, আমি মনে করি যে দুই পক্ষেরই, যারা আজকে এই কমিশনের পক্ষের যারা এবং কমিশনের বাইরে, প্রত্যেককেই দেখছি আমি আলোচনার মধ্যে এই যে প্রজাতি উৎপাদনের যে একটা কর্তব্য থাকে সমাজে, এবং এটাকে আমরা কোন নিয়মের অধীনে করব, এটাকে আমরা এই ধর্মীয় আইনের অধীনে রাখবো নাকি আমরা এটা সিভিল আইনের অধীনে রাখবো, এটা আসলে কিন্তু একটা জেনুইন তর্ক। এটাকে আমরা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে উগ্র ব্যক্তিবাদ, ব্যক্তিতন্ত্র সমাজে, এটা শুধু মেয়েদের মধ্যে আছে এটা ঠিক না, ছেলেদের মধ্যেও আছে, যে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন, ফলে সমাজের যা কিছু ইচ্ছে তারা সমাজ কাজ করতে পারে। মানে যে কোনো আমরা যে নাস্তিক হয়, নাস্তিক হওয়াটা কিন্তু হতেই পারেন আপনি, অসুবিধা কী আছে। কিন্তু আমি যখন সমাজের মধ্যে কাজটা করেন, আপনি সমাজের সেন্সিবিলিটি, তার যে সংবেদনা, এটাকে যখন আপনি রেসপেক্ট করেন না, বুঝে গেলে যে আপনি ব্যক্তিতন্ত্রকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আপনি নাস্তিক হওয়াটা খুব আনন্দের বিষয় মনে করেন। পাশ্চাত্যে কিন্তু নাস্তিকতা এসেছে মানবতার অংশ হিসেবে। খ্রিশ্চানিটি মানুষকে যে সম্মানটুকু দেয়নি, ইসলামে মানুষকে খলিফা আকারে স্বীকৃতি দেওয়া হয়েছে। খ্রিশ্চানিটি মানুষ মাত্র কিন্তু পাপী। আমি জানি না আপনারা জানেন কিনা, কম্পিউটার থিওরি কাজে লাগছে কিনা আপনাদের বলতে পারবো না। খ্রিশ্চানিটির বিরুদ্ধে আমার কিছু বলার নাই, আমি বলছি যে এগুলো হচ্ছে চিন্তার ধরন। খ্রিশ্চানিটিতে মানুষ মাত্রই আদি পাপী, যেহেতু সে আদি পাপী, অতএব তার কিন্তু মর্যাদার প্রশ্নটা ইসলাম থেকে আলাদা। ইসলামে মানুষ কিন্তু স্বাধীন, মুক্ত, সে কোনো পাপী না। সে যদি পাপী না, ফলে পাপ থেকে মুক্তিরও তার কিন্তু আলাদা করে প্রকল্প তার নেই, দরকার পড়ে না। শুধু মুক্তি, আবার কি, আবার ও তো পাপ করে নেই, ও মুক্ত হবে কেমন? ও তো আল্লাহর প্রতিনিধি, তার একটা মাত্র কাজ হয়েছে আল্লাহর গুণাবলী অর্জন করে, তার কাজ একটাই, রসুলের গুণাবলী অর্জন করে, অলিয়া উলিয়া পীর মুর্শিদের গুণাবলী অর্জন করে, তাদের ভালোত্বটা অর্জন করা, এটা হচ্ছে আমাদের সাধনার জায়গা। তো ওখানে তফাৎটার কারণে আপনার যেটা হয়, এই যে থিওলজিক্যাল তফাতের কারণে খেয়াল করতে হবে যে আমাদের যে মূল্যবোধ, নীতি নৈতিকতা, যখন আমরা ধর্ম থেকে ড্র করি, এটারও দরকার, প্রয়োজনীয়তা আছে। এখন ধর্মকে আপনি অস্বীকার করে থাকতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা অনেকগুলো সংকট তৈরি করে সমাজে। আমি ব্যক্তি আকারে বা যদি আমি পাশ্চাত্যে থাকতে চাই, কি আমেরিকা থাকতে চাই, ভালো, কিন্তু আমি যদি মনে করি বাংলাদেশের সমাজের মধ্যে আমি থাকবো এবং একটা সুন্দর একটা ব্যবস্থা গড়ে তুলবো, তখন আমাকে আমার ধর্ম, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি, আমার ভাষা, এই সমস্ত কিছু থেকে আমাকে ড্র করতে হবে, এই সমস্ত কিছু থেকে আমাকে রসটা জোগাড় করতে হবে, এবং জনগণ যেন সহজে বুঝে সেভাবে জিনিসটাকে আমাদের হাজির করতে হবে। এখন দেখেন, এই যে আমরা এই যৌনকর্মকে আমরা শ্রম হিসেবে স্বীকৃতি চাইছি, কেমন? এখন ধরুন এই একটা দাবির জন্য এটা পুরো কমিশনে অনেকগুলো ইতিবাচকতার প্রস্তাবনা ছিল, আমরা এগুলি আলোচনা করতে পারছি না। তর্ক হতে পারে, কিন্তু আমরা আলোচনা করতে পারছি না। আরেকটা আলোচনা যেটা আপনারা বলেছেন, আপনারা যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে দুটো সংগঠনে, নারী পক্ষ এবং কি মহিলা সমিতি, দুটো সংগঠন তো মেয়েদেরকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশে আরও বহু নারী সংগঠন আছে, তো তাদেরটা আপনি জাতীয়টা আকারে চাপিয়ে দিতে পারেন। কারণ তার মধ্যে দেখা, ওদের সঙ্গে ওদেরও তো বহু তত্ত্ব আছে, বহু বক্তব্য আছে, বহু লিটারেচার আছে না, অবশ্যই আছে। তো তাদেরকে আপনি স্বীকৃতি দিচ্ছেন না। তো সেই হিসেবে যে জাতীয় হবার যে 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 চরিত্র, যে বৈশিষ্ট্য, এটা আমরা এখানে না থাকার কারণে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইতিবাচক তর্ক আমরা হারিয়ে ফেলেছি। আমি বলি যে এই স্বীকৃতির প্রশ্নটা যখন, এই যৌনকর্মীদের স্বীকৃতি প্রশ্নটা যখন আসে, তখন এটা একটা যে ফেমিনিজমের মধ্যে, আমি একটু আপনাদের বলে রাখি, এটা নিয়ে তীব্র বিতর্ক আছে। আপনারা অনেকেই তো মনে করতেছেন যে বাইরে বলছে যে পাশ্চাত্য থেকে আসছে, না, এটা পাশ্চাত্য থেকে আসেনি পুরোটা। এটা অন্তত কমপক্ষে 3টা ধারা আছে ফেমিনিজমের মধ্যে। একটা ধারাকে আমরা বলি অ্যাবলিশনিস্ট, কেমন? অ্যাবলিশনিস্ট, তারা যেটা চান সেটা হলো যে তারা এই পুরো এই পতিতাবৃত্তি, এটাকে তারা অ্যাবলিশ করতে চান, কারণ এটা নারীকে নিপীড়ন করে, এটা সহিংস, এবং নারীর উপর নিপীড়নের এটা একটা পদ্ধতি মাত্র, কেমন? আরেকটা আছে স্বীকৃতির ট্রিকি এই কারণে যে তারা বলছে যে এটা যদি আমি স্বীকৃতি না দিই, সমস্যা হচ্ছে যে সমাজের বাইরে আমি তখন এই মানুষগুলোকে, এই নারীদেরকে আমি রেখে দিই সমাজের বাইরে রেখে দিই। সে সমাজে আছে কিন্তু তার কোনো আইনি সুরক্ষা নাই, সে সমাজের মধ্যে বাস করে, সে বাজারের জন্য ভালো, সে বাজারে থাকবে কিন্তু সমাজে থাকবে না, এটা তো হতে পারে না। তাহলে সমাধানটা কি? সমাধানটা খুঁজে বাই করেন।
সমাধানটা খুঁজে বের করলে এই জন্যে খেয়াল করতে হবে যে ধর্ম এই জন্য সবসময় আইনের দ্বারা সমাধান করতে চায় না। ধর্ম অনেক সময় নীতি নৈতিকতার চর্চা এবং সংস্কৃতি দ্বারা এটা করতে চায়, যে মানুষের মধ্যে কামনা বাসনা থাকে, পুরুষদের মধ্যে পুরুষ বৃত্তি থাকে, মেয়েদের মধ্যে কামনা বৃত্তি থাকতে পারে, কিন্তু এটা আমরা দমন করাটাই মাধুর্য। এটাকে দমন করার দ্বারা নীতিগতভাবে এটা মধুর, কারণ এটার দ্বারাই সমাজকে আমি রক্ষা করতে পারি, সমাজকে আমি সুন্দর করতে পারি। কিন্তু যদি আপনি এটা করতে না পারেন, তাহলে সমাজের স্বভাবত এই প্রবৃত্তির অধীন থাকার জন্য অবশ্যই একটা পতিতার বৃত্তি থাকবে। আমাদের একটা কি রেড লাইন ডিস্ট্রিক্ট তো থাকবে, আমাদের এখানে থাকে। আপনি যে সবচেয়ে গ্রামেও যান, গঞ্জেও যান, আপনি দেখবেন ওখানে একটা আছে, থাকে, ওটা রয়ে গেছে। কেন? হিস্টোরিক্যালি আমাদের এই মানুষের ইতিহাস এটাকে সলভ করতে পারে নাই। এবং এই পর্যন্ত আমি যা লিটারেচার পড়েছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি দেখেছি এই পর্যন্ত এটা কোনো সমাধান নাই। এবং এই সমাধানটা নাই, এটা একটা বড় কারণ হচ্ছে এটাকে আইনিভাবে, আইন দ্বারা, অধিকার দিয়ে আপনি এটাকে সমাধান করতে পারবেন না। অধিকাংশ নারীবাদী এতে একমত যে আইন করে সমাধান করা যাচ্ছে না। তাহলে কীভাবে করছে? এই কারণে এই যে দেখেন আজকে পাশ্চাত্যের স্পিরিচুয়ালিটি, আজকে আধ্যাত্মিকতা ভিন্নভাবে আসছে, যাতে আপনি একটা স্পিরিচুয়াল সাধনার জানা, নিজেদের কাম প্রবৃত্তিকে দমন করবার যে অন্যান্য সাধনার দ্বারা তারা মনে করে যে এই সম্পর্কটুকুকে আমরা করতে পারি, লড়াই আমরা দমন করতে পারি। কিন্তু ইস্যুটা সিরিয়াস, আমি বলবো বিনয়ের সঙ্গে, ইস্যুটা সিরিয়াস। এবং যদি এই কমিশন এটাকে হাজির করে থাকে, এটা আমাদের জন্য ভালো। এই কারণে যে আপনি অবশ্যই তার সুরক্ষার একটা বক্তব্য আপনাদেরকে দিতে হবে। যারা ইসলাম ধর্ম থেকে কথা বলছেন তাদের ব্যাপারে একটা নিয়ম আছে, সেটা লয়েই কোনো গ্রামে বা কোনো সমাজে কোনো নারী যদি পেটের দায়ে যদি এই ধরনের একটা পেশা গ্রহণ করে, শাস্তি কিন্তু মেয়েরা হবে না, আগে শাস্তি কিন্তু হবে হুজুরদের, শাস্তি কিন্তু হবে হুজুরদের, শাস্তি হবে আলেমদের। কারণ তুমি ওখানে আসো, একটা মেয়ে তার 2টা সন্তান চালাতে পারছে না, কি 3টে সন্তান চালাতে, স্বামী ছেড়ে গেছে, তার সে যে অভাবে আছে, সে অভাবের সমাধান তুমি করছো না কিছু। ঠিক আছে, একটা হচ্ছে মোরালটা হচ্ছে উইথ রিগার্ড টু সেক্সুয়ালিটি, আর একটা হচ্ছে ইকোনমিক। ইটস ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম। ফলে আপনি যখন বলতে শ্রমের অধিকার দিবেন, তার মানে ওই মেয়েটা আর্থিকভাবে কষ্টে আছে, ফলে তার জন্য অবশ্যই একটা সোশ্যাল পুনর্বাসনের ব্যবস্থা আপনাকে করতে হবে। পৃথিবীর সব দেশে আছে সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা আছে, আমাদের দেশে নেই। তাহলে আমাদের এখানে যারা স্পেশাল ইসলামের দিক থেকে যারা কথা বলছেন, আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, তাহলে অবশ্যই সামাজিক পুনর্বাসনের কাজটা আমাদেরকে হতে হবে। দ্বিতীয় জিনিসটা কি? দ্বিতীয়টা হচ্ছে যে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, যেটা আমাদের যে প্রবৃত্তি, জৈবিক প্রবৃত্তি, এটাকে দমন করবার স্পিরিচুয়াল এডুকেশন। আমাদের এখানে স্পিরিচুয়াল এডুকেশনটা দমন করে কখনো হয় না। এটার জন্য আমাদের পীর, মুর্শিদ, অলিয়া আউলিয়া, ফকিরদের দরবার আছে, যেখানে শেখানো হয় নৈতিকতা। দ্যাট স্পিরিচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ জীব না, মানুষ কুত্তে বিলাই নয়। ফলে মানুষের জীবনের মধ্যে সৌন্দর্য থাকতে হবে, নীতি নৈতিকতা থাকতে হবে, এবং এটা একটা আধ্যাত্মিক রুহানি বিকাশের সঙ্গে জড়িত। আমি জীব, আমি খারাপ কাজ করতেই পারি, কিন্তু যদি আমি আমার জীবের প্রবৃত্তি দমন করতে চাই, তাহলে আমার কিছু আধ্যাত্মিক শিক্ষা দরকার, যে আধ্যাত্মিক শিক্ষাটা নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত। তো আমরা কিছুই করবো না, আমরা মাছ ভাঙতে থাকবো, ভাঙতেছি না আমরা দিকে প্রতিবাদ করি নি। এবং মাজার বলে এখানে মাজারের ব্যভিচার হয়, আর আশ্চর্য ব্যাপার, কোন মাজারের ব্যভিচার হয় বল, ওখানে যাও, গিয়ে বন্ধ করো ওটা। কিন্তু যেই কোনো ধরনের অলি আউলাদের যে কোনো দরবার, সেখানে বিভিন্ন মানুষ অনাথ, আশ্রয়হীন, তার কোনো পথ নাই, ওইটাই তার একমাত্র আশ্রয়ের জায়গা। এর আগেও সুবিধার খানকে আশ্রয়ের জায়গা ছিল, আশ্রয়ের জন্য যায়, প্রদীপ পাবন বলি আমরা, আশ্রয়ের জন্য। ওই আশ্রয়ের জায়গাটা আমরা তৈরি করি নাই। আধুনিককালে সে আশ্রয়ের জায়গাটা কী করেছে? পুনর্বাসনে, ফিলিপাইনে যান, কি আমেরিকা যান, হ্যাঁ অবশ্যই পুনর্বাসন আছে। একটা মেয়ে যদি কোনো কারণে এখান থেকে বেরিয়ে আসতে চায় এই ব্যবস্থা থেকে, তার পুনর্বাসনের ব্যবস্থা সে সঙ্গে সঙ্গে নিতে পারে। তা আমরা তো এগুলো কিছু করি নাই। আমরা না করে আইন করে এটা করতে যাচ্ছি না, এটা হবে না, আইন করে কখনো করা যাবে না। ফলে আইনের যে একটা প্রশ্নটা যেমন লাগবে, পাশাপাশি আমাদের কী লাগবে? আমাদের অবশ্যই একটা নৈতিক শিক্ষা, আমাদের একই সঙ্গে কালচারালাইজেশন, সাংস্কৃতিকভাবে আমাদের ডেভেলপ করতে, কোন কাজগুলো ভালো না, সুন্দর না, দেখতে খারাপ, উই শুডন্ট ডু দিস, এটা করা উচিত না আমাদের।
ঠিক আছে, এই ব্যাপারগুলো আমাদের শেখার আমাদের দরকার আছে। তো আমি কথা বাড়াবো না ভাই, দেশের সময় হয়েছে অনেক। হ্যাঁ, যে সময় আমি মনে করি যে আমরা এই ব্যাপারটা সম্পর্কে আমার অ্যাপিলটা খালি শেষ অ্যাপিলেই যে আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা এই বিতর্কটাকে এমন জায়গায় যেন না নেই, স্পেশালি যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী, যেটা আমাদের ধর্ম, আমরা কাউকে এমন কোনো ভাষা ব্যবহার করব না যেটা ইসলামী আদবের মধ্যে পড়ে না। প্লিজ এটা করবেন না। এটা করলে সমাজকে আমরা আরেক খারাপ দিকে নিয়ে চলে যাবো। আসেন আমরা এটা তর্ক করি, আচ্ছা অসম্ভব ভালো আলোচনা হয়েছে, আমরা তর্ক করি, আলোচনা করি, নেগোশিয়েট করি, তাদের সঙ্গে কথা বলি। এবং আমি নিশ্চিত তাদের মধ্যে বিচক্ষণ মানুষ আছে যারা বুঝবেন যে এটা ভুল ধারণা। আমি আশা করি এসব নিয়ে নিজে হয়তো এটা সময় পেলে লিখবো, কারণ আমি মনে করি যে এগুলো যথেষ্ট পরিমাণ ভুল বিতর্ক তৈরি করেছে, আর বিতর্কটা ভুল দিকে চলে যাচ্ছে। এইটা আমাদেরকে কোনো কাজে লাগবে না। আর ষড়যন্ত্র হ্যাঁ ঠিকই আছে, অবশ্যই সে লিবারালিজম ষড়যন্ত্র, ওরা তো ষড়যন্ত্র করবেই সারা জীবনে। আমাদেরকে সেই ষড়যন্ত্রের বিপরীতে সঠিক যে তত্ত্ব, সঠিক যে বিশ্লেষণ, সঠিকভাবে তাকাবার সমস্যাকে আইডেন্টিফাই করা, এটা আমাদের অত্যন্ত অত্যন্ত দরকার। অনেক ধন্যবাদ।